হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিট 1 থেকে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস। আজকে পর্ব 3, অর্থাৎ আজকে ডে 3 ক্লাস চলছে আমাদের। আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম, প্রথম ক্লাসে নিয়েছিলাম আমি অলবেরুনির ওপরে, দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম মার্কো পোলোর উপরে। আজকে তৃতীয় দিনের ক্লাস, যেখানে আমি আলোচনা করব পর্যটকদের দৃষ্টিতে ভারত যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে ইবন বতুতা সম্পর্কে আলোচনা হবে। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, এই যে পর্যটকদের দৃষ্টিতে ভারত যে আছে, এখান থেকে 5টা মোট ক্লাস আসবে, 5 ডেজ এর ক্লাস আসবে। এবার এই 5 ডেজ এর ক্লাসে তোমরা কি পাবে? তোমরা সমস্ত ওয়ান লাইনার কোশ্চেনগুলোর উপরে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো দরকার এমসিকিউ এর জন্য, ঠিক সেই জিনিসগুলোই আমি আলোচনা করব। দেখো, একটা বই স্টুডেন্টরা পড়তে চায় না, এতক্ষণ ধরে এত রিডিং পড়তে হবে খুঁটে খুঁটে, তাদের জন্য আমরা পড়াশোনাটাকে অনেক ইজি করে দিচ্ছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা ওয়ান লাইনার শুধুমাত্র তুলে যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতে ফোকাস করে আমরা দিচ্ছি, যাতে তুমি হিস্ট্রিতে কমসে কম 40 মার্কসের যে এক্সাম হবে সেখানে 38+ মার্কস কিন্তু তোমরা পেতে পারো। তো আমাদের টার্গেটটা কিন্তু এই জায়গাটাতেই থাকে এবং 40তে যারা একটু ভালো করে পড়বে 40তে 40ও কিন্তু পেয়ে যাবে। ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলো দেখছো তাদের দেখবে এমসিকিউ গুলো সলভ করতে কোনো রকমের সমস্যা হবে না। তো সব থেকে বেস্ট ভাবে আমরা পড়াশোনাগুলো করব যেন আমরা আরো ভালো রেজাল্টগুলো করতে পারি। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। যদি তুমি সরাসরি আমার কাছে অনলাইনে হিস্ট্রি ক্লাসটি করতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 299 টাকায় আমরা কিন্তু তোমাকে পুরো 3rd এবং 4th সেমিস্টার কিন্তু পড়াচ্ছি। কিন্তু একটা জিনিস যেটা আমরা গ্যারান্টি দিচ্ছি তোমাকে, সেটা হলো প্রতিটা ক্লাসের গ্যারান্টি দিচ্ছি যে রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু পাবে এবং লাইভ ক্লাস যেটা হবে তোমাদের সমস্যা সমাধানের উপরেই কিন্তু লাইভ ক্লাসগুলো আমরা করিয়ে থাকি। তো চলো শুরু করব আজকের ক্লাসটা ধারাবাহিকভাবে। ডে 3 ক্লাস। প্রথমে আমরা জেনে নেব ইবন বতুতা কে ছিলেন, তার জন্ম কোথায়, তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আমরা প্রথমত জেনে নিই। দেখো, শামস আল দিন আবু আব্দুল্লাহ মোহাম্মদ, এটা কিন্তু পুরো নাম ছিল এই কার, ইবন বতুতার। জন্ম যদি বলি 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তানজিয়ার শহরে এক অভিজাত মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল। তার পরিবারের প্রসঙ্গটা যদি আমরা বলি, পিতা আব্দুল্লাহ ছিলেন ইসলাম ধর্মতত্ত্বের প্রখ্যাত পণ্ডিত। বতুতা নিজেও ছিলেন উচ্চশিক্ষা এবং গভীর সংস্কৃতির কিন্তু অধিকারী, তাহলে তিনিও যথেষ্ট ট্যালেন্টেড ছিল এবং সংস্কৃতি জগতের লোক ছিলেন। জীবন দর্শনের কথা যদি বলি, তিনি বিশ্বাস করতেন দেশ ভ্রমণই শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম, যা শুধুমাত্র পাঠ্যপুস্তকে কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা যদি শুধুমাত্র বইয়ের মধ্যে শিক্ষাটাকে আমরা খোঁজার চেষ্টা করি, আমরা কিন্তু প্রকৃত শিক্ষাটা কিন্তু পাবো না। তাহলে বইয়ের বাইরেও কিন্তু এই জগতে অনেক কিছু শেখা রয়েছে, সেগুলো কিন্তু ভ্রমণের মধ্যে দিয়ে অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করা যায়, যেটা কিন্তু ইবন বতুতা বিশ্বাস করতেন। নেক্সট স্লাইডে আমরা চলে আসব, যেখানে আমরা দেখে নেব তার বিশ্ব পরিভ্রমণ এবং তার যে গ্রন্থ রচিত গ্রন্থের নাম ছিল রিহালা, সেই রিহালা সম্পর্কে কি বলেছে। মাত্র 21 বছর বয়সে মক্কা তীর্থযাত্রার মাধ্যমে তার সুদীর্ঘ ভ্রমণের কিন্তু শুরু হয়েছিল। তিনি সিরিয়া, পারস্য, ইয়েমেন, ওমান এবং পূর্ব আফ্রিকার বহু উপকূল কিন্তু তিনি ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণ বৃত্তান্তের নাম কিতাব উল রিহালা, কোনো কোনো জায়গায় শুধুমাত্র রিহলাও লেখা আছে। প্রায় 80টি অধ্যায় কিন্তু বিন্যস্ত। এই অমর কাহিনী লিপিবদ্ধ করেন পণ্ডিত ইবন জুজাই। মনে রাখতে হবে কোন কোন জায়গাগুলোতে আমি ফোকাস করছি, কোন কোন জায়গাগুলোতে আমি আন্ডারলাইন করছি, বেশি কথা বলছি যে জায়গাটায়, যে এই জায়গাটা থেকে বেশি তোমাদের গুরুত্বপূর্ণ একটু ডিপ করে সেই জায়গাটাতে ফোকাস করছি, এইভাবে আমি বক্স করে দিচ্ছি। যেমন রিহালা আমি বললাম তার রচিত গ্রন্থ, কিতাবুল রিহালা পুরো ভ্রমণ বৃত্তান্তের নামটি এবং তার 80টি অধ্যায়ে বিন্যস্ত এই গ্রন্থটি, এবং আলটিমেটলি সেটাকে তার লিপিবদ্ধ কে করেছিলেন, ইবন জুজাই লিপিবদ্ধ করেছিলেন। এখানে দেখো রেড লাইন করা আছে পুরো তার এরিয়াটা ভ্রমণের, এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। ক্লিয়ার? ওকে। এবার ভারতে আগমন ও সুলতানি রাজসভা। মধ্য এশিয়া থেকে হিন্দুকুশ হয়ে ভারতে তিনি প্রবেশ করেছিলেন।
দেখো, সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময়ে কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন, তখন দিল্লির সুলতানি সাম্রাজ্য কিন্তু শাসন কার্য করত। একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমরা মনে রাখবো, দেখতো শালা, দিল্লির সুলতানি রাজবংশের কথা যদি বলতে যাই, মুসলমান শাসন শুরু হওয়ার পরে সবার প্রথমে যে বংশ রাজত্ব করেছিল তার নাম ছিল দাস বংশ। দ দিয়ে দাস বংশ। দাস বংশের পরে খ আসতেছে, দেখো খ, খ দিয়ে খলজি বংশ, ত দিয়ে তুগলক বংশ, দন্তাস দিয়ে সৈয়দ বংশ এবং ল দিয়ে লোদি বংশ। তাহলে এই যে তুগলক বংশ যে চলছিল, যখন এই তুগলক বংশের সময়কালে অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ইবন বতুতা ভারতবর্ষে কিন্তু এসেছিলেন বা পদার্পণ করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, দিল্লির কাজী পদে তিনি নিয়োগ করেছিলেন। কাজী মানে বিচারক। বলছে সুলতান তার পাণ্ডিত্যে, অর্থাৎ সুলতানকে মোহাম্মদ বিন তুগলক ছিলেন সেই সময়, সুলতানি যুগের যারা রাজা ছিলেন তাদেরকে আমরা সুলতান বলি। তাহলে সুলতান মোহাম্মদ বিন তুগলকের দরবারে তিনি কাজী পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন। তো বলছে সুলতান তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে দিল্লির কাজী বা বিচারক পদে কিন্তু নিয়োগ করেন। তিনি 7 বছর এই পদে দায়িত্ব পালন করেছিলেন। এবার সুলতানের বর্ণনা অনুযায়ী আমরা কি দেখি, বলছে বতুতার মতে সুলতান ছিলেন একাধারে দয়ার সাগর। মোহাম্মদ বিন তুগলক খুব মানুষের কথা ভাবনা চিন্তা করতেন, মানুষের জন্য কাজ করতেন এবং রক্ত পিপাসু ছিল একদিকে। বলছে দৌলতাবাদের অমানবিক অত্যাচারের কথা তিনি স্পষ্টভাবে কিন্তু লিখেছেন। এবার ভারতে পরিচিতি, ভারতে তিনি বদর উদ্দিন নামে কিন্তু পরিচিত ছিলেন। ইবন বতুতা ভারতবর্ষে যেই নামে পরিচিত ছিলেন তার নাম ছিল বদর উদ্দিন, মনে রাখবে। ক্লিয়ার? ওকে। এবার মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ শহর ছিল সেই সময় দিল্লি। ইবন বতুতা তার গ্রন্থে বা রিহালা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন ভারতবর্ষে যতগুলো শহর ছিল তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শহর ছিল দিল্লি। এটা ইবন বতুতা তার রিহালা গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরেছেন। শহরের গঠন কেমন ছিল, বলছে দিল্লি ছিল 4টি শহরের সমষ্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরনো দিল্লি, সিরি, তুগলকাবাদ এবং জাহানপানাহ, এটি ছিল শ্রেষ্ঠ একটা শহর দিল্লি। তাহলে দিল্লি সেই সময় 4টি শহরের সমষ্টি ছিল, পুরনো দিল্লি, সিরি, তুগলকাবাদ এবং জাহানপানাহ। দেন প্রবেশদ্বার ও প্রাসাদের কথা যদি বলি, শহরের 28টি বিশাল প্রবেশদ্বার বা দরওয়াজা ছিল। সুলতানের প্রাসাদের নাম ছিল দারসারা। দেখো, আমাদের কাছে যে তুমি এখন ক্লাসটি করছো, আমরা কিন্তু শুধুমাত্র মেইন জায়গাগুলোতেই ফোকাস করছি। আমরা জটিল কিছু বিষয় আনছি না পড়াশোনার মধ্যে। তোমার যেই জায়গাগুলো প্রয়োজন, তুমি সারাদিনে আমাদের উচ্চ মাধ্যমিকের কোনো না কোনো ক্লাস এই ইউটিউব চ্যানেলে পাবে। একটা ক্লাস করে নাও, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়ো, তুমি পড়তে ইচ্ছে করে, ডাজ নট ম্যাটার। আমাদের একটা ভিডিও তুমি দেখে নাও, তোমার পড়া কমপ্লিট। একটা ভিডিও দেখে নাও, রোজ একটা করে ভিডিও দেখো, রোজ একটা করে ভিডিও আসে, কোনো না কোনো স্যার বা ম্যাম ক্লাস নিচ্ছেন, রোজ একটা করে ভিডিও আসবে, তুমি একটা করে ভিডিও পাবা উচ্চ মাধ্যমিকের উপরে, ক্লাস করো, তোমার কাজ শেষ। দেখবা পরীক্ষার রেজাল্ট হবেই হবে। ক্লিয়ার? চলো, নিরাপত্তা। এবার নিরাপত্তার কথা যদি বলি, শহরটি ছিল সুরক্ষিত, দিল্লি শহরটি, এবং সুপরিকল্পিত। ইবন বতুতা একে মুসলিম বিশ্বের অন্যতম বিস্ময় হিসাবে কিন্তু বর্ণনা করেছেন এই দিল্লি শহরটিকে। চলে আসবো আমরা নেক্সট পার্টে। কি রয়েছে এখানে দেখে নাও। সুলতানের ডাক ব্যবস্থা কেমন ছিল? এখানে ডাক ব্যবস্থা 2 রকম ছিল। ডাক ব্যবস্থা মানে পোস্ট অফিসিয়াল সিস্টেম আমরা যেটাকে বলছি। উলাক, মনে করো আমাকে একটা চিঠি পাঠাতে হবে কোথাও, ধরলাম আমি এখান থেকে দিল্লি থেকে কোথাও এক জায়গায় আমি চিঠি একটা পাঠাবো। তাহলে যদি সেই চিঠি ঘোড়ার মাধ্যমে নিয়ে যাওয়া হতো তাকে বলতো উলাক, আর যদি সেই চিঠি পায়ে হেঁটে নিয়ে যাওয়া হতো তাহলে তাকে বলতো দাওয়া। এখানে বলা হয়েছে উলাক কি জিনিস, বলছে এটি ছিল ঘোড়ার মাধ্যমে ডাক আদান প্রদান ব্যবস্থা। অত্যন্ত দ্রুতগতির এই ব্যবস্থা রাজকীয় কাজে কিন্তু ব্যবহৃত হতো। এবং দাওয়া যে ছিল পায়ে হাঁটা ডাক ব্যবস্থা। এখানে বলছে রানাররা দ্রুত পায়ে খবর পৌঁছে দিতেন, যা সাধারণত ডাক ব্যবস্থার প্রধান মাধ্যম ছিল। দ্রুত পায়ে হেঁটে মানে খুব তাড়াতাড়ি স্পিডে হেঁটে দৌড়ের মতন হেঁটে সেটা পৌঁছে দিত। ক্লিয়ার? একটা ছিল ঘোড়ার মাধ্যমে যেটা উলাক, আর যেটা পায়ে হেঁটে করতো সেটা দাওয়া। এই দুটো জিনিস বা দুটো পয়েন্টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, যেটা ইবন বতুতা উল্লেখ করেছেন যে এইখানে 2 রকমের ডাক ব্যবস্থা কিন্তু ছিল। দিল্লি শহরের কটা শহরের সমষ্টি ছিল, কটা দরওয়াজা ছিল, এই যে জিনিসগুলো ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেডই তোমাদের পড়াচ্ছি প্রত্যেকটা বিষয়। ওকে, এবার বাংলা ভ্রমণ
এবং দোজক ই নিয়ামত। ইবন বতুতা চট্টগ্রাম, যেটাকে সুদ কাওয়ান, প্রথম পা রাখেন। সে সময় বাংলার সুলতান ছিলেন ফখর উদ্দিন সেই সময়। এবার ভেড়া, একটি ভেড়া মাত্র 25 পয়সায় পাওয়া যেত তিনি বলে উল্লেখ করছেন, যেটা 2 দিরহাম ছিল সেই সময়। সুলতানি যুগের মুদ্রাকে দিরহাম বলা হয়েছে। 8টা মুরগি যদি কেউ পণ্য কিনতো তাহলে মাত্র 25 পয়সা দিতে হতো, 2 দিরহামই দিতে হতো। এবার এই যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল? এখানে বলছে মালদ্বীপে কড়ি ব্যবহার করা হতো। মালদ্বীপে বিনিময়ের জন্য কড়ি ব্যবহার করা হতো। কড়ি মানে বোঝো তো, বিয়ের সময় লাগে অনেক সময়। এবার নীল নদী বা নীলনদ, মেঘনা নদীকে তিনি এই নামে উল্লেখ করেছেন, নীল নদী। বাংলাদেশের যে মেঘনা নদী আছে সেই মেঘনা নদীকে ইবন বতুতা নীল নদী বলে উল্লেখ করেছেন। বলছে বিদেশিরা বাংলাকে বলতেন সুন্দর জিনিসে পরিপূর্ণ একটি নরক। মানে বাংলায় অনেক কিছু সুন্দর আছে, কিন্তু এই জায়গাটায় মানুষ নরক করে রাখে। বাংলায় সুজলা সুফলা শস্য শ্যামলা যে জিনিসটা বলে কথায়, সত্যিই খুব সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার পরিবেশ, কিন্তু এখানকার মানুষজন এত নোংরা করে রাখে যে এখানকার পরিবেশটাকে একদম মানে খুব নোংরা করে দিয়েছে। যার জন্য ইবন বতুতা বলেছেন বা বিদেশিরা ওরা কি বলতো, সুন্দর জিনিসে পরিপূর্ণ একটি নরক ছিল কিন্তু এই বাংলা। তো বলছে কারণ এখানকার প্রাচুর্য ছিল অডেল, কিন্তু আবহাওয়া ছিল প্রতিকূল, এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে মানুষের যে মানে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব একটা অন্য দিকে কিন্তু নিয়ে যায় এই পরিবেশটাকে। এবার সামাজিক ও অর্থনৈতিক আমরা জীবনের কথা কিছু বলবো। কৃষিকাজের কথা যদি বলি, জমি ছিল অত্যন্ত উর্বর এবং কৃষকরা বছরে 2 বার ফসল ফলাতেন, 2 ফসলি জমি ছিল। তারাবাবাদ, দৌলতাবাদে গায়ক গায়িকাদের বিশেষ বাজারকে বলা হতো তারাবাবাদ। কুপ্রথা, তিনি সতীদাহ প্রথা লাহোর অঞ্চলে দেখেছেন এবং দাস প্রথা কিন্তু তিনি লক্ষ্য করেছেন এই জায়গাটায় ছিল বলে তিনি উল্লেখ করেছেন। এবার ভ্রমণের পরিসংখ্যান যদি বলি, তিনি 24 বছর বিদেশ ভ্রমণ করেছিলেন ইবন বতুতা। একটি অবিস্মরণীয় জীবনের কথা যদি বলতে যাই, 1354 খ্রিস্টাব্দে সুদীর্ঘ 24 বছর পর তিনি স্বদেশে মরক্কোয় ফিরে যান। তার বর্ণনা প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে লেখা বলে এটি ইতিহাসের শ্রেষ্ঠ একটি উপাদান এই রিহালা। তিনি চীনে সুলতানের রাজদূত হিসাবেও দায়িত্ব পালন করেন এবং মালাবার উপকূলে 12টি স্বাধীন হিন্দু রাজার অস্তিত্বও কিন্তু লক্ষ্য করেছেন। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে 2টো দেওয়া আছে, তোমরা এই নাম্বারটা সেভ করে রাখো। যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট বলে তোমার কাছে মনে হচ্ছে, তোমার বন্ধুদের সঙ্গে একবার হলেও ভিডিওগুলো শেয়ার করে দাও যাদের ইতিহাস রয়েছে। এছাড়াও বিভিন্ন স্যার ম্যামরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো পড়াচ্ছেন, তোমরা তাদেরকে রেফার করতে পারো। তোমরা চাইলে পারো অনলাইনে সরাসরি আমাদের কাছে অ্যাডমিশনটাও নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।